তো আমরা ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, ফেনীর গাড়িতে উঠে গেছি, ট্রেনে আছি। যাচ্ছি যে আসসালামু আলাইকুম। এটা কিন্তু ফেনী থেকে আসার ভিডিও। তো ফেনী থেকে আসার সময় ভিডিও করছিলাম, কিন্তু সেখানে একটা মজা বলবো না দুর্ঘটনা বলবো না ভয়ের কথা বলবো জানি না, একটা ঘটনা ঘটছে, ভাবলাম বলেই দিই। আমি ফেনী স্টেশন বসে থাকাকালীন একটা ছেলে বসে রয়েছে। তো আমাকে কিন্তু স্টেশনে মা সবসময় তুলে দেয়, না হলে আফা আসে, একজন না একজন আসে, তা না হলে আব্বা আসতো। তো যখন আমরা স্টেশন বসে রয়েছি, তখন একটা ছেলে খুব ভদ্রটদ্র আর কি বসে রয়েছে টিকিট নিয়ে। সে 11টার গাড়িতে উঠবে, আর আমরা কিন্তু 7টা বাজে গাড়িতে উঠছি, 7টা 10-এ। তো উনি আবার সাইডের লোকটার সাথে কথা বলতেছিল আমাদের পাশের বেঞ্চেই, যে ওরা ব্রাহ্মণবাড়িয়া থেকে যাবে সিলেট। তো ওই লোকটাও জিজ্ঞেস করলো, আপা আপনারা কই যাবেন? তো আমরা বললাম ব্রাহ্মণবাড়িয়া যাব। তো ওই লোকটা আবার বললো কি, তাহলে ভাইয়া আপনি ওনাদের বগিতেই উঠে যান, উঠে গেলে ওইভাবে আপনি ব্রাহ্মণবাড়িয়া নেমে ওইখান থেকে সিলেটের গাড়ি ধরে ফেলবেন। তো আমি আর কিছু বলি নাই। তো ও আবার ছেলেটা কি করছিল, ও ও আবার গাড়ির টিকিট কেটে আনছে, স্ট্যান্ড টিকিট। আবার ওই লোকটাকে বলতেছে, দেখেন আমার গাড়ি ছিল নিশিতায়, আমি ঘুম থেকে উঠতে পারি নাই, না ওঠার কারণে আমি গাড়ি ধরতে পারি নাই। যাই হোক, বিশেষ কোনো কারণ থাকতেই পারে, ওই দিন শুক্রবার ছিল, হয়তো শনিবার কোনো কাজ থাকতেই পারে, এইসব মনে করে আমি আর কিছু বলি নাই। আমরা গাড়িতে উঠে গেছি, ওই ছেলেটাও গাড়িতে উঠছে। ওঠার পরে ও কিন্তু আসছে, ওর কোনো সিট নেই, আমাদের সিটে বসেই আসছে। ওই যে আমার বড় ছোট ছেলেটা যে সিটে ছিল, ওই সিটে বসে আসছে। ওই ছোট ছেলেটা আর ওই আরেকটা লোক, ওরা ছিল এক সিটে, আর আমি ছিলাম আর এক সিটে। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া নামলাম, নামার পরে ওই ছেলেটাও আমার পিছু পিছু আসলাম, আইসা বললো, আপু কোথা থেকে উঠবো? তো আমি বললাম, আপনি এখানে সিএনজি স্টেশন আছে, ওইখানে যান, ওইখান থেকে ওঠেন। তো আমরা যখন রেল থেকে নামলাম, নামার পরে উনি, আমার হাতে একটা ব্যাগ ছিল, উনি আমার ব্যাগটা কিন্তু ধরে নামাই দিছে, কারণ আমি বাচ্চা নিয়ে 2টা ব্যাগ নিয়ে আমার কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি বললাম, ও লোকটা মনে হয় ভালো ভালো কিনা জানি না, আল্লাহই জানে। আমাকে বললে, আপু একটা অনুরোধ করি। তো আমি বললাম, করেন। তো উনি নাকি চিটাগাং থেকে, পাহাড় থেকে মালটা নিয়ে আসছে, আমাকে মালটা নিতে বললো। আমি বলছি, না না ভাইয়া, মালটা নিব না। এর মধ্যেও আমার আম্মা কিন্তু যখন দেখছে, ওই কথাগুলি শুনছে, ওই লোকটাও বলছে যে উনি ব্রাহ্মণবাড়িয়া যাবে, আপনি ওই গাড়িতে উঠে যান। তখন আমার মা বলতেছে আমাকে গাড়িতে ওঠার সময়, ফাতেমা কাউকে দিস না, ছেলেরে কারোর কাছে দিবি না, কেউ কিছু খাইতে দিলে খাইবি না। মানে মারা যেটা যেটা উপদেশ দেয় সেটা সেটা দিচ্ছে, আর অনেক টেনশন করতেছিল। মার এই উপদেশ দেখে সত্যি কথা আমার নিজের একটু ভয় লাগতেছিল, যে এই ছেলেটা আবার আমাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে পাচার টাচার করে দিব কি না। তো যাই হোক, ছেলেটা আমাকে লাস্টে বললো, আপু আপনি মালটা নেন। তো আমি বলছি কি না, আমরা হাঁটতে হাঁটতেই যখন আমরা ওই যে বউবাজারই বলে, বউবাজার চলে আসলাম গাড়ির ধারে, তখন বলতেছে, আপু আমি তো ইসে যাব, কিসে, সিএনজি স্টেশন যাব, আমার কাছে টাকা নাই। আর এখানে যে কাহিনীগুলি হচ্ছে সেগুলো তো দেখতেই পারতেছে, এখানে বলার কিছু নাই, বলতে পারতেছি না। ওই ঘটনাটা ঘটছে পরে পরে আমাকে বলতেছে, আপু আমি সিএনজি স্টেশন যাব, আমার কাছে না টাকা নাই, দেখেন আমার কাছে 200 টাকা আছে। তো আমি বলতেছি, ভাই আপনি তো এটা দিয়ে যাইতেই পারবেন। উনি বলতেছে কি, না না, তেমন না, এটা দিয়ে আমি সিলেট পর্যন্ত যাইতে পারবো না, আমাদের অনেক বড় ব্যবসা, আতরের ব্যবসা, কি কি জানি বললো, আমার মনেও নাই, বলছে। যখন উনি এই কথা বলছে, তখন আমার মনে হয়েছে যে লোকটা আসলে টাউডার। আপু আপনি আমার কিছু টাকা দেন, আপনার বিকাশটা দেন, আমি আপনাকে বিকাশ করে দিব। এই লোকটা তখন আমাকে এই কথা বলছে। আমি কিন্তু গাড়ির জন্য দাঁড়াইছি, উনিও গাড়ির জন্য দাঁড়াইছে। আর এই যে বউবাজারের এই পাশটা এমন একটা ভেজাল, এই পাশ থেকে নামলে গাড়ি পাওয়া যায় না। প্রায় 10 মিনিট মতো দাঁড়াইছিলাম। পরবর্তীতে উনি আমাকে 2-3 বার এই কথা বলছে। আমি বলছি, ভাইয়া আমার কাছে টাকা নাই, আমার কিছু টাকা ছিল, এটা তো আমি গাড়ির মধ্যে খরচ করে ফেলছি, এখন আমি রিক্সা উঠে যাব, আমার জামাইয়ের দোকানে নামবো,
মানে জামাইয়ের দোকানের সামনে গেলে তারপরে সে গাড়ি ভাড়া দিবে। মানে ওরাও কিন্তু জানতো যে আমি ওই দিন আসবো শুক্রবার, কিন্তু অত সকালে আসবো সেইটা জানতো না। মূলত আমরা টিকিট ভালো করে ফলো করি নাই যে সকালে ছিল লেখা। দুলাভাই কেটে এনে তার কাছে রেখে দিছিল, হঠাৎ করেই বলছে। তো রাত আমি তাকে ফোন দিছি, তাদের তাদের ইমো হইছে বন্ধ ছিল, ইমো বন্ধ ছিল। তারপরে মোবাইলে ফোন দিছি, তারা তো ঘুম, সারা রাত অনেক আনন্দ ফুর্তি মজা করছে, যে কারণে তারা আমার ফোন ধরতে পারে না, তারা জানতে পারে না যে আমি এত সকাল সকালে আসতেছি। তো যাই হোক, আমার একটু ভয়ই লাগতেছিল, কারণ আমার ছোট্ট ছেলে যদি কিছু শুকাই টুকাই নিয়ে যায় আমার ছেলের সহ আমাকে, আমি আমার জীবনে আমার ছেলেদের কাছে আসতে পারবো না। মানে আমার অনেক ভয় কাজ করতেছিল, কি বলবো। আমি কিন্তু কখনো ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া বেশিরভাগ সময় একা একা আসি, এতটা নার্ভাস কখনোই হই নাই, এতটা ভয় কখনোই লাগে না, এতটা অসহায় কখনো লাগে নাই। তা আমি কিন্তু ওদের প্রচুর ফোন দিছি। ফোন দিলে কি হবে, ওই যে তারা নাক টেনে ঘুমাচ্ছে, সারা রাত সজাগ ছিল, রাত 3টা 4টা পর্যন্ত বাপ ছেলে দুজনে। তো কী আর বলার, কী করার। অনেক সাহসের সাথে বলছি, না ভাই আমার কাছে টাকা নাই, আপনি যেতে পারেন, আর আপনার কাছে যে টাকা আছে আপনি এই টাকা দিয়ে যান না। তারপরে বাসওয়ালাদের কাছে বললে আপনাদের ওইখানেই তো বাড়ি নাকি, ওরা ওইখান থেকে নামাই দিলে এমনি এমনি যাইতে পারবেন। মানে লোকটা নাছোড়বান্দা, মানে সে চাচ্ছিল আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, আমাকে বিকাশ করে দিবে। এবার তুই বিকাশ করবি তো বিকাশ করবি, তুই সে বিকাশের দোকান যে টাকা আন, তুই আমার কাছে বিকাশ কর, বিকাশ নাম্বার চাস, আবার আমার কাছে টাকা চাস কেন? আমি একটু তর্ক করিনি, আমার একটু ভয় ভয় লাগতেছিল, কারণ একা মানে বোকা। তো কি বলবো, সে অনুভূতিটা এখন ভিডিও করতে করতে, মানে ভিডিও দেখতে দেখতে ওই কথাটা মনে পড়ে গেল। তো এটা কার কার সাথে হয়েছে আমি জানি না, কখনো যদি এমন হয়, যারা যারা আমার ভিডিও দেখেন, মার্শাল্লাহ অনেকেই দেখেন, কখনো আমার মতো ভুল দ্বিতীয় কেউ করবেন না। আমি তো ভাবছি একটা মানুষ যাবে, তার তার টিকিটে সে যাবে, আমার টিকিটে আমি যাব, শুধু সে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের গাড়ি তুলবে, এটা অস্বাভাবিকের কিছুই না। আর ওই বগিটা ব্রাহ্মণবাড়িয়ার বগি ছিল, মানে আমরা যখনই আসি সবাই জানেন ট্রেনে যারা যাতায়াত করেন নির্দিষ্ট বগি থাকে, তো আমাদের বগিটা ব্রাহ্মণবাড়িয়ার বগি ছিল, আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়ায় নামছি, ওই বগির অর্ধেক মানুষই। তারপরে কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল। তো আমার মনে হয় আমার মতো এই না, মানে ভয় মানে এই ভুল কাজটা কেউ জানি না করে। আমি তো অনেক সাহসের সাথে বলছি যে আমার কাছে টাকা নাই। আমার মনে মনে দয়াও হচ্ছিল, কিন্তু দয়া হচ্ছিল যখন ছেলেটা বলছে টাকা নাই, তখন মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, যে ছেলেটা বলল যে আপু আমাদের বিজনেস আছে, কোটি কোটি টাকার বিজনেস। ও আমাকে এবার এবার বলছে, আমি যখন নামছি, ওই যে আমাকে বললো আপু আপনি মালটা নেবেন। মানে এত সহানুভূতি দেখানোর কারণ হয়েছে ও আমার সিটে বসে আসছে, মানে আমরা 2টা টিকিটে আসছি, তো 2 সিটে আসছি, তো আমার কালামানিকের সিটে ও বসে আসছে, কালামানিক আর আমি এক সিটে বসে আসছি। তো মানে সেই বসে যে আসছে, এর জন্য সে সহানুভূতিটা দেখাইলো, মানে আমার মনে হইলো। তো বলতেছে আপু সমস্যা নাই, আমার কি আমাদের এমন বিজনেস আছে, হ্যান ত্যান এইটাই বলছে, কোটি কোটি টাকার বিজনেস। তো উনি বলছে, আমি জি হুঁ হুঁ হাঁ করেই আমরা দুজনে হেঁটে বউবাজার আসছি। তখনই আর কি উনি আমার কাছে টাকা চাইছে। তো তখনই আমি ভাবলাম, আরে যার এত কোটি কোটি টাকা থেকে সে নি 1-1.5 হাজার টাকার জন্য আমার কাছে হাত পাতে, এটা অবিশ্বাসক না? তার উপরে ও বলতেছে আপু বিকাশ নাম্বারটা দেন, আপনার বিকাশ করে দিব, আপনি আমাকে কিছু টাকা দেন। এইভাবে বলছে, আপু আপনি আমাকে কিছু টাকা দেন, আমি সিলেট যাওয়ার টাকা নাই আমার, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে আমি আপনাকে বিকাশে টাকা পাঠাই দিই। তাহলে তুই বাড়া, তখনই মনে প্রশ্ন আছে, তুই বাড়া তা বিকাশে যায় টাকা আন। তো আমি ওর সাথে কোনো তর্ক করি না, আমি বলছি ভাইয়া নাই, এতটুকু বলে আমার গাড়িতে আমি চলে আসছি, ওর গাড়িতে ও চলে আসছে। তো যাই হোক, এখানে এসে দেখি আমার ছেলে ঘুম ভীষণ রাগ করেছিল, সে তো তার রাগ ভাঙাই। আসো রাখো, এগুলো কে পাঠিয়েছে জানো জানো? কে? বলা যাবে না, বলে না। কেউ একজন পাঠাইছে, নানুমা। ওর ভিতরে আরো ফল আছে। ওইটাতে আচ্ছা যাক, এইটাতে কে ফেলাই ফাটাইছে আমি বললি কে? নানুমা। আর কে তোর নানুমার সাথে না তুই রাগারাগি? নানুমা ফাটাইছে নি, এটা আগে বলো। না, নানুমা কেন পাঠাবে, নানুমা টাকা পাবে কই? তাহলে বড় আম্মু ফাটাইছে।
হ্যাঁ, কে পাঠাইছে বলো? ওই ফলগুলো নিয়ে আসো। এটা শিওর বড় নানুমার কাজ। হ্যাঁ, নানুমার কাজ। নানুমার কাজ? এত শিওর হইলে কিভাবে? আমি তো কারোর নামই বলিনি। না তো কনফিডেন্ট কেন বলো? আমি দীক্ষায় বুঝছি, ফল দীক্ষা। ফলে কি যে নানুমার গ্রান লাগানো আছে নাকি? এই যা, তাইলে কেমনে বুঝলা কও? সত্যি নানুমা দিছে? কও না, আমি শুনি। কে দিছে এটা তুমি কিভাবে বুঝলা? নানুমা যদি বুঝি, নানুমার আমরা যদি ফল কিনি অত একটা এরকম থাকেনি, কিন্তু নানুমা ফল কিনলে তাহলে এটা সুন্দর হলো কিভাবে? তোমার আন্টি কিনছে। হ্যাঁ, আন্টি। বড়ম্মু। হ্যাঁ, আমি এটা দেখবো। আনি আমার হচ্ছে চুলা কারে, আমার মোবাইলে চার্জ নাই, চার্জ বন্ধ হয়ে যাচ্ছে। এইটাকে কি বলে বলো? কে দিছে? এটা হচ্ছে চুলা, ভীষণ চুলা। আম্মু, আম্মু, আমি দাঁড়া, এখানে কোনো জোড়াজুড়ি নাই, কোনো কিছু নাই। দাঁড়া, আমি একটা ছবি তুলি। চুলাটা ফেনী থেকে নিয়ে আসছি। আসলে আমার কাছে টাকা ছিল না, আর এত দূর আমার আফা আসছিল পরে। আমি অসুস্থ দেখে বলে চল তোরে একটা চুলা কিনেই নেই। ওকে আবার বলছিলাম চুলার কথা, কিনবো কিনবো। তো ও যে আমার একটা চুলা কিনে দিল। 4100 টাকা নিচে চুলাটা। দেওয়ার পরে আমি কিন্তু কিনে আর খুলি নেই বাসায়। ওইভাবে ওই লোকটাকে বলছি প্যাকেট ট্যাকেট করে দেন, শোরুম থেকে নিয়ে আসছি তো ভীষণের। উনি ওইভাবে প্যাকেট ট্যাকেট করে দিচ্ছে, ওইটা নিয়ে চলে আসছি। আর এই ভীষণের লোকটা আল্লাহ আল্লাহ, যে কৃপণ লোক! আমার একটা ব্যাগ দিতেও চাচ্ছিল না। পরে কস্টিপ আছে না, এই ভালো করে কস্টিপ যে মারতে হয় সেইটাও মেরে দেয় না। আমি বলছি যে আমি এটা অনেক দূরে নিয়ে যাবো বিবারিয়া, এটা একটু ভালো করে প্যাকেট ট্যাকেট করে দেন। মা গো মা, এর মতো কৃপণ আর মনে হয় বাংলাদেশে আমি একটাও দেখি নাই। তুই বেড়া চাকরি করতাস শোরুমে, তুই কৃপণগিরি করস করে? ট্যাপ তো আমাদের জন্য কিনে রাখছে, এই যে ট্যাপগুলি কস্টিপগুলি মারে। হ্যাঁ, একটু কস্টিপ মারছে, পরে আমি কস্টিপটা নিয়ে ইচ্ছা মতো এটাকে প্যাকেট করছি, যেহেতু এটা ঝুলাবো, যদি কোনোভাবে পড়ে যায় কাঁচের জিনিস ভেঙে যাবে। তো যখন আমি নিয়ে মারতাছিলাম তখন লোকটা দেখে বলে আচ্ছা আপা আমি মেনে দিচ্ছি, এরপর একটা বড় ব্যাগ দিছে। তখন আমি বলেই দিছি আপনার কথা কিন্তু আমি বলবো ভিডিওতে। পরে চুপ করে রয়েছে, আর কথা বলে না। যে কোম্পানি দিচ্ছে, এবার আর জানি গায়ে লাগতেছে, আমি অবাক হয়ে যাই। এই কিছু কিছু কোম্পানির যে চাকরি টাকরি করে এই ইয়া দেখা আমি ভীষণ রাগ হয়েছিল। আবার হাসতে হাসতে কথাগুলো বলছি যে আপনি তো ভারী লোক। তো লোকটার কোনো কথা বলে নাই, চুপ করে রয়েছে। তো যাই হোক, এটা অবশেষে ইন্ডাকশান চুলা নিয়ে আসলাম। আমার বড় ইচ্ছে ছিল আমি একটা ইন্ডাকশান চুলা আনবো। তো বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেলাম। আমার ছেলে রেডি হয়েছে, কই দেখো। আসসালামু আলাইকুম। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়ি কালকে গায়ে হলুদ চলে গেছে, আমি ফেনি ছিলাম, আজকে চলে আসছি। এখন রেডি হয়েছি পাশের বাসায়, তো তেমন সাজুগুজু না, সিম্পল। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। আল্লাহ হাফেজ।